কামিনী দেবী তার দুই ছেলে সৌরভ ও সঞ্জয়ের সঙ্গে দুর্গাপুর গ্রামে বসবাস করত। সৌরভ ও সঞ্জয় দুইজনে আলাদা আলাদা কোম্পানিতে কাজ করত। সেখান থেকেই তারা যা টাকা বেতন করত তাই দিয়েই তারা সংসার চালাতো। তাদের কোনো কিছুরই অভাব ছিল না। কামিনী দেবীকে সংসারের সমস্ত কাজ একাকেই করতে হতো। তাই জন্য কামিনী দেবী তার দুই ছেলের বিয়ে দিয়ে দেবার জন্য ঘটক মশাইয়ের সঙ্গে কথা বলে। কিছুদিনের মধ্যেও কামিনী দেবী দুই পাত্রী শ্যামলী ও কমলের সন্ধান পায়। তারা দুই বোন তার মা বাবার সঙ্গে ত্রিপুরা গ্রামে বসবাস করত। শ্যামলীকে দেখতে খুবই সুন্দর ও ফর্সা ছিল। অন্যদিকে তারই নিজের বোন কমলীকে দেখতে ভীষণ কালো ছিল। কামিনী দেবী শ্যামলী ও কমলের সঙ্গে সৌরভ ও সঞ্জয়ের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর তারা দুই বোনে শ্বশুর বাড়িতে আসে। নতুন বউকে দেখার জন্য বেশ কয়েকজন প্রতিবেশী আসে এবং তাদের দুই বোনকে দেখে কামিনী দেবীর দুই প্রতিবেশী মালা এবং বুলটি দেবী বলে, কিরে তুই এইরকম কালো আর ফর্সা বউ নিয়ে এসেছিস? তোর বড় বৌমাকে তো দেখতে বেশ সুন্দর আর কত ফর্সা, তোর ছোট বৌমাটা এত কালো। তুই এইরকম কালো মেয়েকে কি করে তোর বাড়ির বৌমা করে আনলি? হ্যাঁ, আমিও তো সেটাই বোঝার চেষ্টা করছি। শ্যামলীর মতো সুন্দর বউ পেয়ে সৌরভের ভাগ্যই বদলে গেল, কিন্তু বেচারার সঞ্জয়ের ভাগ্যে এইরকম কালো বউ জুটলো। বেচারার তো ভাগ্যটাই খারাপ হয়ে গেল। দুইজনে এক মায়ের পেটের বোন হয়েও এত পার্থক্য। ব্যাস, অনেক হয়েছে। তোমাদের নাটক এবার বন্ধ করো। এইসব কথাবার্তা আর এইখানে বলতে হবে না। আমার তো মনে হচ্ছে তোমরা দুইজনের সংসার বসার আগেই আমার ছেলেগুলোর মাথা খেয়ে নেবে। নতুন বউকে দেখা হয়ে গেছে তো এবার তোমরা নিজেদের বাড়ি যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। এখানে আমরা কি থাকার জন্য এসেছি? অঞ্জলি দিদি চলো, এখানে আর থেকে লাভ নেই। এই বলেই তারা সেখান থেকে চলে যায়। সৌরভ, সঞ্জয়, তোরা নিজেদের বউদের নিজেদের রুমে নিয়ে যা। ওরা অনেকটা ক্লান্ত হয়ে গেছে, ওদের একটু আরামের প্রয়োজন। মায়ের কথা মতো সৌরভ খুশি মনে তার বউ শ্যামলীকে রুমে নিয়ে চলে যায়। এদিকে সঞ্জয় তার বউ কমলীকে দরজার কাছে রেখে সে নিজে একা রুমে চলে যায়। এই সব দেখেই কমলী তার শাশুড়ি মাকে বলে, মা, সঞ্জয় আমাকে এখানে একা রেখে রুমে কেন চলে গেল? বড়দা তো শ্যামলীকে নিয়ে হাসতে হাসতে গেল, কিন্তু সঞ্জয়ের মুখে একটুও হাসি দেখতে পেলাম না। ও কিছু নয় ছোট বৌমা, মনে হয় ও একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছে। রান্নাঘরে দুধের গ্লাস রাখা আছে, তুমি ওটা নিয়ে রুমে চলে যাও। শাশুড়ি মায়ের কথা মতো কমলী রান্নাঘর থেকে দুধের গ্লাস নিয়ে রুমে চলে যায়। এই নাও সঞ্জয়, তোমার জন্য দুধ নিয়ে এসেছি, এটা খেয়ে নাও। না, চাই না, আমি খাবো না দুধ। আমার একটা কথা ভালো করে শুনে রাখো, আমার ওপরে অধিকার দেওয়ার চেষ্টা করবে না। সব সময় আমার কাছ থেকে দূরে থাকবে। এই বলে সঞ্জয় কমলীর হাত থেকে দুধের গ্লাসটা কেড়ে মেঝেতে ফেলে দেয়। তারপরেও সঞ্জয় কমলীকে অনেক উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। সঞ্জয়ের কথা শুনে কমলী কান্নাকাটি করতে থাকে। কমলী কাঁদতে কাঁদতে সঞ্জয়কে বলে, সঞ্জয়, তুমি আমার সঙ্গে কেন এরকম করছো? তুমি তো আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছো। আমি কি এমন ভুল করেছি যে তুমি আমার সঙ্গে এইরকম ব্যবহার করছো? তুমি কি আমার কথা বুঝতে পারছো না? তুমি আমার লেভেলের নাও। আমি তো ভেবেছিলাম ফর্সা সুন্দর একটা বউ পাবো, কিন্তু কে জানে তোমার মতন এরকম কালো বউ পাবো। চলে যাও আমার সামনে থেকে। এই বলে সঞ্জয় কমলীকে রাগের সাথে ঠেলে ফেলে দেয়। তখন কমলী মেঝেতে পড়ে যায় আর তার পাটা কাঁচের গ্লাসের টুকরোতে লেগে কেটে যায়। বাবারে, মা গো, আমার পা। এইরকম ভাবেই সঞ্জয় রাগ দেখিয়ে কমলীকে একা ছেড়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সৌরভ তার বউ শ্যামলীকে আয়নার সামনে দাঁড় করিয়ে হীরের একটা হার পরিয়ে দিয়ে বলে, এই হারটা আমার সুন্দর বইয়ের জন্য। বলো কেমন হারটা, তোমার পছন্দ তো? ওয়াও, হীরের হার, খুব সুন্দর এটা। আমার কতদিনের ইচ্ছে আমি হীরের হার পরবো। সৌরভ, আজ তুমি আমার স্বপ্ন পূরণ করে দিলে। আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। সুন্দরী বউ বলে কথা। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো এই হীরের হারটা তোমার উপরে কত সুন্দর মানাচ্ছে, তাই না? এইরকম ভাবেই সৌরভ শ্যামলীকে ভালোবাসতে থাকে। অন্যদিকে গায়ের রং কালো হবার কারণে কমলীকে অনেক অপমান অত্যাচার সহ্য করতে হতো। কমলী মেঝেতে বসে বসে সারা রাত কাঁদতে থাকে।
অন্যদিকে সৌরভ শ্যামলীকে নিয়ে খুশি মনে ঘুমিয়ে পড়ে। এই রকম ভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা উঠে কমলি নতুন বউয়ের কাজ সে খুব ভালোভাবে গুছিয়ে নেয়। মা, বাবা, এই নিন চা, খেয়ে নিন। বৌমা, তোমার পায়ে চোট লাগলো কি করে? না না মা, ও কিছু হয়নি, সামান্য একটুখানি কেটে গেছে। এই বলে কমলি সেখান থেকে চলে যায়। রান্নাঘরে গিয়ে কমলি আবার সকলের জন্য খাবার বানাতে থাকে। খাবার বানানো হয়ে যাবার পর টেবিলে সকলকে খাবার বেড়ে দেয়। কমলির হাতের খাবার খেয়ে সকলে খুব প্রশংসা করে। বাহ, খাবারটা তো খুবই সুন্দর আর সুস্বাদু হয়েছে, সত্যি খেতে খুবই ভালো লাগলো। হ্যাঁ বৌমা, তোমার হাতে তো জাদু রয়েছে, খাবারগুলো খুব সুস্বাদু হয়েছে। কমলের নামে প্রশংসা শুনে সঞ্জয় রাগেতে কমলের দিকে তাকিয়ে খাবার না খেয়ে অফিসে চলে যায়। এইরকম ভাবে এই দিন অতিবাহিত হতে থাকতো। সৌরভ শ্যামলীর জন্য সবসময় কিছু না কিছু গিফট কিনে নিয়ে আসতো। এমনই একদিন শ্যামলী কমলিকে বলে, কমলি, দেখো তো আমার কানের গুলো কেমন লাগছে। সৌরভ খুব ভালোবেসে আমার জন্য এই কানের গুলো কিনে এনেছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তোর ভাগ্য খুব ভালো রে যে তুই এইরকম একটা স্বামী পেয়েছিস। কেন, তোর জন্য কি তোর স্বামী কিছুই কিনে আনে না? কিন্তু কি বলতো, সব স্বামীরাই চায় তার বউ সবার থেকে সুন্দর হোক, তাই আর কি। এই বলে শ্যামলী কমলিকে তার রূপের অহংকার দেখিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই তার শাশুড়ি মা তার সামনে চলে আসে। বৌমা, তুমি এই কিরকম কথা বলছো ছোট বৌমাকে? তোমাকে দেখতে সুন্দর বলে, তোমার গায়ের রং ফর্সা বলে তুমি ছোট বৌমাকে এইরকম ভাবে অপমান করতে পারো না। দেখো, ওপরওয়ালা সবাইকে এক বানায় না। ছোট বৌমা কালোটা কি হয়েছে, ওর মন খুব ভালো। না না মা, আমি আবার কখনো সব কথা বললাম? আমি তো এমনি মজা করছিলাম। এই বলে শ্যামলী তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তারপর কামিনী দেবী কমলিকে বলে, ছোট বৌমা, তোমার আর সঞ্জয়ের মধ্যে সবকিছু ঠিক আছে তো? মা, আপনার কাছে আর কি লোকাবো? আমার গায়ের রং কালো বলে আপনার ছেলে বিয়ের প্রথম রাতেই আমাকে অস্বীকার করে দিয়েছে। আমার ভাগ্যটাতে হয়তো স্বামীর ভালোবাসা লেখাই ছিল না। এইসব বলে কমলি খুব কান্নাকাটি করতে থাকে। কমলির কথাবার্তা তার শাশুড়ি মা কামিনী দেবী সবকিছু ভালোভাবে বুঝতে পারে। তার কষ্টটা সে খুব ভালো করে বুঝতে পারছিল। সারা রাত কামিনী দেবী শুধু তার বৌমা কমলের কথাই ভাবছিল। এইরকম ভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন সঞ্জয় অফিস থেকে ঘুরিয়ে বাড়ি ফেরে। সেই দেখে সবাই চমকে ওঠে। সঞ্জয়, সঞ্জয়, কি হয়েছে তোমার? তোমার এইরকম চোট লাগলো কি করে? সঞ্জয় বাবা, তোর এইরকম চোট লাগলো কি করে? কি হয়েছে বল, তুই কিছু বলছিস না কেন? মা, আজ অফিস থেকে বাড়ি ফেরার সময় একটা বাইকের সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে খুব জোরে চোট লেগেছে। এই কথা শোনার পর সঞ্জয়কে কামিনী দেবী সকলে মিলে হসপিটালে নিয়ে যায়। সঞ্জয়কে চেক আপ করার পর ডাক্তারবাবু বলে, দেখুন, সঞ্জয়ের পায়ের খুব জোরে আঘাত লাগার কারণে ওনার হাঁটুর হাড় একটু ভেঙে গেছে, প্লাস্টার করতে হবে। প্লাস্টার করে দেওয়ার পর 1 মাস পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে। আমরা প্লাস্টার করে দিচ্ছি, 2 দিন পর আপনারা বাড়িতে নিয়ে গিয়ে ওনার ভালোভাবে দেখাশোনা করবেন। এই বলে ডাক্তারবাবু সঞ্জয়ের পা প্লাস্টার করে দেয়। 2 দিন পর সঞ্জয়কে নিয়ে সকলেই বাড়ি ফিরে আসি। বাড়ি এসে সঞ্জয়ের খুব ভালো করে খেয়াল রাখতে থাকে কমলি। কমলি সারাদিন রাত সঞ্জয়ের সেবা করত। আস্তে আস্তে সঞ্জয়ের পা একটু সুস্থ হতে থাকে। সঞ্জয় মনে মনে ভাবে, আমি যেই মেয়েটাকে এত অপমান করছি, যেই মেয়েটার উপরে এত অত্যাচার করছি, আর সেই মেয়েটা আমার এত দেখাশোনা করছে। সত্যি আমি কত বড় ভুল করে ফেলেছি। আজকেই আমি কমলির কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। এইরকম ভেবে সেই দিনই সঞ্জয় কমলের কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে সঞ্জয় সৌরভের মতো কমলিকেও রোজ রোজ গিফট কিনে এনে দিত আর তাকে মন থেকে ভালোবাসতে লাগলো। এইসব দেখে সকলেই খুব খুশি হয়েছিল। এইরকম ভাবে তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। জয়া তার স্বামী অখিলেশ ও তার 2 সন্তান রিঙ্কি ও রাজুর সঙ্গে কিষণপুর গ্রামে বসবাস করত। অখিলেশ একটা কোম্পানিতে কাজ করত।
সেখান থেকেই অখিলেশ মাসে 25,000 টাকা করে পেত, কিন্তু তাতেও জয়ার মন ভরতো না। এই নিয়ে সবসময় জয়া ও অখিলেশের সঙ্গে ঝগড়া হতো। আরে বাবা, এবার ঝগড়াটা একটু কমাও। আমি তোমার জন্য নতুন শাড়ি কিনে আনতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, শোনো, কালকে আমরা 4 জনে মিলে সিনেমা দেখতে যাওয়া হবে। আমি অফিস থেকে টাইমে বাড়ি ফিরে আসবো, তোমরা বাড়ি থেকো, কেমন? জয়া ও অখিলেশের ঝগড়া রোজের এইরকমই চলতো। পরের দিন অখিলেশ অফিসের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে তার বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে যায়, যার কারণে সিনেমার টাইমও শেষ হয়ে যায়। সিনেমা দেখতে যাওয়া হয়নি বলে জয়া আরো রেগে গিয়েছিল। আই এম সরি জিয়া, আসলে কি বলো তো, আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম অফিসের কাজে। কালকে একটা নতুন স্যার এসেছে আমাদের অফিসে, তার জন্যই একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, ওইগুলোই সব করছিলাম, তাই একটু লেট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, যাও, তুমি অফিসেই যাও, গিয়ে ঠিক মতো অ্যারেঞ্জমেন্ট করো। বাড়িতে আসার কোনো দরকার নেই। আমার আর বাচ্চাদের প্রতি তোমার কোনো ভালোবাসা নেই। এক তো কোনোদিনও কিছু আমাদের জন্য আনো না, তার উপর আবার এইরকম করো। বাড়িতে টিভিটাও খারাপ হয়ে পড়ে আছে, সেটাও তুমি ঠিক করতে চাও না। কবে থেকে বলছি আমাকে একটা স্মার্টফোন কিনে দাও, তুমি সেটাও কিনে দিচ্ছ না। সব সময় আমাকে সব জিনিসটা কেনার আগে ভেবে চিন্তে কিনতে হয়। মাত্র এই 25,000 টাকা দিয়ে আমি সংসার চালাতে পারছি না। এই বলে জয়া রাগেতে নিজের রুমে চলে যায় এবং শুয়ে পড়ে। এইরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এদিকে অখিলেশের নতুন বস সঞ্জনার অখিলেশের ব্যবহার চরিত্র খুব ভালো লাগে, সে তাকে মনে মনে পছন্দ করে ফেলে। একদিন, অখিলেশ, আমার কাছে সবকিছু থেকেও আমি একদম একা। আমি তোমাকে খুব পছন্দ করি, মনে মনে খুব ভালোবাসি। দয়া করে তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে আমরা দুইজনে খুব সুখে থাকবো। আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। ম্যাডাম, এটা আপনি কিরকম কথা বলছেন? আমি তো আপনার ব্যাপারে এরকম ভাবতেও পারিনি। আর তাছাড়া আমার তো বিয়ে হয়ে গেছে, আমার 2টো সন্তানও আছে, আর আমি ওদেরকে খুব ভালোবাসি। দয়া করে আর এরকম কথা বলবেন না। এই বলে অখিলেশ সেখান থেকে চলে যায়। কিন্তু সঞ্জনা হার মানার মতো মেয়ে ছিল না, তাই সঞ্জনা তাদের সম্বন্ধে সবকিছু জানার চেষ্টা করে। সঞ্জনা জানতে পারে যে অখিলেশের স্ত্রী জয়ার পয়সার উপর খুব বেশি লোভ, তাই সঞ্জনা বেশি দেরি না করে জয়ার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত করে ফেলে। এমনই একদিন বাজারে সঞ্জনা জয়ার সঙ্গে দেখা করে। হয়তো তুমি আমাকে চিনতে পারছো না, তাই তো? আমি অখিলেশের অফিসের নতুন বস, আমি তোমাকে খুব ভালো করে চিনি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি হলেন সেই নতুন বস, যার কারণে আমার স্বামী অত রাত করে বাড়িতে ফেরে। বলি, কি এমন কাজ থাকে অফিসে যে আমার স্বামীকে রোজ এত রাত করে বাড়িতে আসতে হয়? আপনি আমার স্বামীকে কত কাজ করান, আজ আপনার জন্য আমাদের আর সময় দিতে পারে না। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলতে এখানে এসেছি, যেটাতে তুমিও খুশি আর আমিও খুশি। আমার সঙ্গে আবার আপনার কি কথা থাকতে পারে? আপনি তো এত বড় লোক, আর আমার মতন গরিব মানুষের সাথে আপনার কি দরকার? আমি পুরো সত্যি কথাটাই বলছি। দেখো, আমি অখিলেশকে খুব ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই। তুমি যদি আমাদের এই বিয়েতে রাজি থাকো, তাহলে আমি তোমাকে 2 লক্ষ টাকা দেব। কি? 2 লক্ষ টাকা? হ্যাঁ, আমি তোমাকে 2 লক্ষ টাকা দেব, যেটা দিয়ে তুমি তোমার সব ইচ্ছে, নতুন বাড়ি, গাড়ি, বাড়িতে কাজের লোক সমেত রাখতে পারবে। তোমাকে শুধু তোমার স্বামীকে আমার করে দিতে হবে। বাবারে, 2 লক্ষ টাকা! ওহো, আমি তো তাহলে সারা জীবন অ্যাশ করব। আমার তো শুনেই খুব ভালো লাগছে। জয়া সব কথা শুনে বাড়ি ফিরে আসি। বাড়ি এসে জয়া অখিলেশের সঙ্গে এই ব্যাপারে কথা বলে। জয়ার মুখে এইরকম কথা শুনে অখিলেশ রাগেতে চিৎকার করে বলে, জয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি পয়সার জন্য এতটাই লোভী হয়ে পড়েছো, আমাকে বিক্রি করছো? তুমি এরকম কি করে করতে পারো? না, এই বিয়ে আমি কোনোদিনই করব না। আরে বাবা অখিলেশ, আমি কি তোমাকে এই বাড়ি থেকে চলে যাবার কথা বলছি? আমি তো শুধু বলছি ওকে বিয়ে করতে, ব্যাস। আমরা আলাদা হব না, আমরা এই বাড়িতে একসঙ্গে থাকবো। আমার কথাটা বোঝার চেষ্টা করো। 2 লক্ষ টাকা আসবে। তুমি কি চাও না আমরা সুখে শান্তিতে থাকি? তোমার ছেলে মেয়েগুলো বড় স্কুলে পড়াশোনা করুক। যদি তুমি এই বিয়েতে রাজি না হও, তাহলে আমি না খেয়ে মরে যাব। আমি নিজের জান নিজেই দিয়ে দেব। জয়া ঠিক এমনটাই করেছিল। 2 দিন ধরে জয়া না খেয়েই ছিল। জয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখে তখন অখিলেশ বাধ্য হয়ে সঞ্জনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। শর্ত অনুযায়ী সঞ্জনার হাতে 2 লক্ষ টাকা দিয়ে দেয়। 2 লক্ষ টাকা দেখে জয়া একদম হাঁ করে তাকিয়ে থাকে। এতগুলো পয়সা! উফ, এখন তো আমি সবকিছু কিনে নিতে পারবো। আমার যে কি আনন্দ হচ্ছে!
জয়া যখন তার রুমে বসে এইসব কথা ভাবছিল তখন রাজু ও রিঙ্কি তার কাছে এসে বলে, মা, তাহলে আমাকে নতুন ভিডিও গেম কিনে দিতে হবে। হ্যাঁ মা, তাহলে আমাকেও অনেক খেলনা কিনে দিতে হবে। অনেক নতুন নতুন পুতুল চাই আমার। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আমি তোমাদেরকে সব কিছু কিনে দেব। এখন তোমরা দুজনে গিয়ে শুয়ে পড়ো, আমি টাকাগুলো গুনে নিই। জয়া পয়সা দেখে একদম অন্ধ হয়ে গিয়েছিল। তার মাথায় শুধু পয়সার ভূত ঢুকে গিয়েছিল। সে তার দুই বাচ্চাকে শুইয়ে দিয়ে নিজে সারা রাত পয়সা গুনছিল। এদিকে অখিলেশ না খেয়ে দিয়ে বসেছিল। জয়া অখিলেশের একটু চিন্তা ভাবনা করছিল না। অখিলেশ না খেয়ে রয়েছে দেখে সঞ্জনা অখিলেশের জন্য খাবার নিয়ে আসে। অখিলেশ, এই নাও, খেয়ে নাও, আমি তোমার জন্য খাবার এনেছি। সঞ্জনা, আমার এখন খিদে নেই, আমি খাবো না, তুমি খেয়ে নাও। আমার খিদে পেলে আমি খেয়ে নেব। দেখো, তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমার কি দোষ বলো? সব দোষ তোমার। আজ তুমি যদি জয়াকে পয়সার লোভ না দেখাতে তাহলে এরকম কিছুই হতো না। তুমি আমাকে তোমার পয়সা দিয়ে কিনে নিয়েছো, এখন থেকে আমি তোমার চাকর। তুমি যেটা বলবে আমাকে সেটাই শুনতে হবে, তাই না? দেখো অখিলেশ, এই রকমটা বলো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসি। হ্যাঁ, আমি মানছি আমি ভুল করেছি পয়সার লোভ দেখিয়ে, কিন্তু তার মানে তো এটা নয় যে আমার ভালোবাসাটা মিথ্যে। দেখবে একদিন ঠিক আমি তোমার মনের মধ্যে জায়গা করে নেব। হ্যাঁ, ঠিক এই রকমটাই হয়েছিল। জয়া সবসময় বড় বড় গাড়ি করে ঘুরে বেড়াতো, কিটিপাটি করতো, রাত হলে নাইট ক্লাবে যেত, ড্রিঙ্কস করতো, সকাল থেকে রাত পর্যন্ত পয়সা খরচ করতো এবং পয়সা নিয়ে অ্যাশ করতো। জয়া তার নিজের স্বামী এবং দুই সন্তানকে ভুলে গিয়েছিল। এদিকে সঞ্জনা অখিলেশ ও দুই সন্তানের ততটাই কাছে আসছিল। এমনকি সঞ্জনা অখিলেশকে ও রিঙ্কু রাজুকে নিয়ে ঘুরতেও যেত। এইসব দেখে জয়ার মনে মনে খুব রাগ হচ্ছিল। জয়ার কাছে এত কিছু থাকার পরেও সে একদম একা হয়ে পড়েছিল। এমনই একদিন সঞ্জনা, অখিলেশ, রিঙ্কু ও রাজু যখন সন্ধেবেলা বাইরে থেকে ঘুরে বাড়ি ফেরে তখন জয়া প্রচন্ড রেগে গিয়েছিল এবং রাগের মাথায় সে সঞ্জনাকে বলে, সঞ্জনা, এক্ষুনি আমার এই বাড়ি থেকে বার হয়ে যাও। আমি অনেক দিন ধরে দেখছি অখিলেশ আর আমার দুই সন্তান কোনো কথাই শুনছে না। কি জানি তুমি এদের উপর কি জাদুটনা করেছো। এখন থেকে তুমি আর এই বাড়িতে থাকবে না। জয়া দিদি, এটা তুমি কি বলছো? দেখো, আমি এখন অখিলেশের স্ত্রী, আর তোমার সঙ্গে তো অখিলেশের ডিভোর্স হয়ে গেছে। যদি এই বাড়ি থেকে কাউর যাবার হয় সেটা তাহলে তুমি যাবে। অখিলেশ, তুমি এইসব চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো আর ওকে কিছু বলছো না? তোমার স্ত্রী আমি, সঞ্জনা নয়। জয়া, আমি সঞ্জনাকে কিছুই বলবো না। তুমি আমাকে বাধ্য করেছিলে সঞ্জনাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসতে। আমি এখন ওকে কি করে চলে যেতে বলবো? আর তাছাড়া আমি অখিলেশ আর বাচ্চাদের নিয়ে বিদেশে চলে যাচ্ছি, আমরা ওখানেই থাকবো। না, এমনটা হতে পারে না। রিঙ্কু, রাজু, তোমরা আমাকে ছেড়ে যেতে পারো না। আমি তোমাদের মা, তোমরা আমাকে ছেড়ে কি করে থাকবে? সঞ্জনা অখিলেশ আর রিঙ্কি এবং রাজুকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। তার পিছু পিছু জয়াও তাড়াতাড়ি করে এয়ারপোর্টেতে যায়। সেখানে গিয়ে জয়া কাঁদে কাঁদে সঞ্জনার সামনে হাত জোড় করে বলে, সঞ্জনা, দয়া করে একবার আমার কথাটা শোনো। তোমরা যেও না, এখানেই থাকো। আমরা সকলেই একসঙ্গে থাকা হবে। আমি আর কখনো তোমাকে বাড়ি থেকে চলে যাবার কথা বলবো না। আমার ভুল হয়ে গেছে। অখিলেশ, দয়া করে তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সঞ্জনা, আমি তোমার পায়ে পড়ছি। না না দিদি, এইরকম বলো না। তুমি তো আমার থেকে বড়, তুমি কেন আমার পায়ে পড়তে যাবে? আমারই ভুল ছিল, আমি তোমাকে পয়সার লোভ দেখিয়েছিলাম। হ্যাঁ, এটা ঠিক, আমি বিদেশে চলে যাচ্ছি, কিন্তু আমি একা যাব। আমার সঙ্গে অখিলেশ আর বাচ্চারা কেউ যাবে না। আর হ্যাঁ, আমি গর্ভবতী। আমার সন্তান হলে আমি সবার প্রথম তোমাকেই ছবি পাঠাবো। দিদি, তুমি আবার অখিলেশকে বিয়ে করে নাও আর নতুন করে আবার সবকিছু গুছিয়ে নিও। এই বলে সঞ্জনা চলে যায়। অখিলেশ জয়াকে আবারও বিয়ে করে নেয়। সেদিনের পর থেকে তারা আবার নতুন করে সংসার করতে থাকে। এইভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।